নমস্কার। তো আজকে আমরা সেন্টার স্টেট রিলেশনশিপ যে চ্যাপ্টারটা আছে এম লক্ষ্মীকান্ত বইতে 15 নম্বর চ্যাপ্টার, তো সেইটার এটা একদম থার্ড পার্ট। মানে প্রথমে আমরা আলোচনা করে নিয়েছি এখন অবধি সেন্টার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, সেন্টার স্টেট লেজিসলেটিভ রিলেশন। এটা হচ্ছে সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনস। তো আপনারা দেখতেই পাচ্ছেন হেডিংয়ে ফিনান্সিয়াল রিলেশনসের কথা বলা হয়েছে, যেটা পার্ট 12-তে আছে সংবিধানের। এবং দেখুন আর্টিকেল 268 থেকে 293 মধ্যে এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। এবার কথা হচ্ছে লেজিসলেটিভ রিলেশনশিপ ব্যাপারটা কি, মানে ফিনান্সিয়াল ব্যাপারটা কি। দেখুন, ভারতবর্ষ একটা কি বলে ওটাকে ফেডারেল দেশ। ফেডারেল মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। তো যুক্তরাষ্ট্রীয় মানে হচ্ছে প্রত্যেকটা মানে মানে কেন্দ্র সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক নির্ধারিত আছে, কে কি কাজ করতে পারবে। এবার একটা রাজ্য সরকার যখন চলবে তার জন্য তো টাকা লাগবে, কর্মচারীদের মাইনে, জনগণের কি বলে যেগুলো জনসেবামূলক কাজ যেগুলো হয়, শিক্ষা, স্বাস্থ্য, তো সেগুলো টাকা কোথা থেকে আসবে? ডেফিনেটলি ট্যাক্স থেকে আসবে। এবার ট্যাক্স কে কোনটা নেবে, কে কতটা নেবে, কার কি মানে ভিত্তি আছে ট্যাক্স নেওয়ার, এই জিনিসগুলো এই ফিনান্সিয়াল রিলেশনের মধ্যে আলোচনা হবে। অর্থাৎ আমরা আর্টিকেল 246 দেখুন, এখন বাঁদিকে মেনশন করা আছে। আর্টিকেল 246-এ বলাই আছে একটা তালিকার কথা, যেটা 7th শিডিউলের মধ্যে আছে। একটা স্টেট লিস্ট, একটা সেন্ট্রাল লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট। দেখুন আমরা তিনটেই দিয়েছি। তো সেন্ট্রাল লিস্টে, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের মধ্যে বলাই আছে কে কোন বিষয়ে আইন বানাতে পারবে, কে কোন বিষয়ে টাকা তুলতে পারবে। তো এখানে আজকে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি, তো সেইগুলোর মধ্যে আমরা কে কতটা টাকা নিতে পারবে, কোন ক্ষেত্রে কে ট্যাক্স আরোপ করতে পারবে, কে টাকা সেই ট্যাক্সের টাকা ব্যবহার করতে পারবে, এগুলোর জন্য। তো সাধারণত সরকারের ইনকাম দুটো সোর্স থেকে হয়, একটা হচ্ছে ট্যাক্সেস আর হচ্ছে নন ট্যাক্সেস। তো ট্যাক্সেসটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট বা লিস্ট 1 এর মধ্যে দেখুন এগুলো আছে। এবার স্টেট লিস্টটা আমি একটু তীর চিহ্ন দিয়ে এখানটায় লিখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়, কারণ জায়গা ছিল না। আর একমাত্র এইটা হচ্ছে এমন জায়গা যেখানে কনকারেন্ট লিস্ট ছিল না 2016 সাল পর্যন্ত। মানে নর্মালি কনকারেন্ট লিস্ট হচ্ছে সেই লিস্ট যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন বানাতে পারে সেই সাবজেক্টগুলোর উপরে। কিন্তু ট্যাক্সিং এর বিষয়ে কেন্দ্র রাজ্যের কনকারেন্ট লিস্ট ছিল না। 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা একটু বড় করি, এই যে এবার আপনি দেখতে পাচ্ছেন কনকারেন্ট লিস্ট আফটার 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর কনকারেন্ট লিস্ট শুরু হয়। তো দেখুন সেন্ট্রাল লিস্টের মধ্যে কি কি আছে, ইনকাম ট্যাক্স, এই এগ্রিকালচার ব্র্যাকেটে দিয়ে আমি কাটা দিয়েছি, তার মানে এগ্রিকালচারাল ইনকামের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে না, এটা স্টেটের নিজস্ব বিষয়। তারপর হচ্ছে কাস্টম ডিউটিস, আচ্ছা এক্সপোর্ট ডিউটিস, এইগুলো কেন্দ্র সরকার নেয়। টোব্যাকো, এক্সাইজ, অ্যালকোহল। অ্যালকোহল বলতে ওই যেমন ধরুন আপনি হ্যান্ড ওয়াশের মধ্যে 60% অ্যালকোহলওয়ালা হ্যান্ড ওয়াশ চাই, তাতে করোনা ভাইরাস মানে মারা যাবে যদি আপনার হাতে লেগে থাকে। তাহলে এই ধরনের অ্যালকোহল মানে মেডিসিনাল বা টয়লেট প্রিপারেশনের ক্ষেত্রে যে অ্যালকোহল ইউজ হয় তার উপরে ট্যাক্স বসতে পারে। আর যেটা হিউম্যান কনজামশনের জন্য দেশি দারু কা দোকান, সেটা শুধু স্টেট গভর্নমেন্ট নিতে পারে। তারপরে হচ্ছে ক্যাপিটাল ট্যাক্স, তারপরে ক্যাপিটাল অফ কোম্পানিজ যা আছে তার উপর ট্যাক্স নিতে পারে। কর্পোরেশন ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, যেটা সার্ভিস ট্যাক্সটা আগে ছিল সেন্ট্রাল লিস্টের মধ্যে 92C ধারার মধ্যে, তো যেটা এখন ডিলিট করে দেওয়া হয়েছে, এগুলো সমস্ত মিলে জিএসটি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি, এস্টেট ডিউটি 6 নম্বর। 7 নম্বর হচ্ছে টার্মিনাল ট্যাক্সেস, মানে ট্রেন, তারপরে বা বিমান বা সমুদ্রের মাধ্যমে যাতায়াত করা, মাল পরিবহন করা, এই যে যাত্রীরা যাচ্ছে তাদের ভাড়ার উপরে ট্যাক্স, সব ট্যাক্স মিলেই ভাড়া কাউন্ট করা হয়। তারপরে ইনহেরিটেন্স বা সাকসেশন, তারপরে ব্যাংকিং এর শেয়ার, প্রমিসারি নোটস, পলিসি, ইন্স্যুরেন্স, এই যে ক্ষেত্রগুলো রয়েছে, ইন্টারস্টেট ট্রেড, তারপরে হচ্ছে সেল অ্যান্ড পারচেস অফ গুডস, মানে একটা দুটো রাজ্যের মধ্যে জিনিসপত্র কেনা বেচা হচ্ছে, এই সমস্ত বিষয় বা এই উপরোক্ত বিষয়গুলোতে যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা যদি ট্যাক্স না দেয় তাহলে যে অফেন্সেসটা হচ্ছে, অপরাধ হচ্ছে, তার উপরে টাকা নেওয়া, এগুলো সব কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে। এবার একটা কথা হচ্ছে এই তালিকাগুলো এখন আর অতটা কাজের নয়, কিন্তু একদম না জানলে কিরকম হবে তাই একটু জেনে রাখার দরকার। কারণ কি এই তালিকার মধ্যে থেকে অনেক ট্যাক্স সেটাকে জিএসটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার ফলে এই ট্যাক্সগুলো আর সেন্ট্রাল ট্যাক্স বলে আর এগুলো নেই। তবু একবার একটা লিস্টে দেখে নেওয়া। এবার আমরা যদি স্টেট লিস্টটাই যাই, স্টেট লিস্টের মধ্যে দেখুন ল্যান্ড রেভিনিউ, তারপর হচ্ছে এগ্রিকালচার,
তারপরে হচ্ছে এগ্রিকালচারের ইনকাম ট্যাক্স যেটা আছে, তারপরে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, যেটা মানে প্রফেশনের উপর ইনকাম ট্যাক্স না কিন্তু, যেটা প্রফেশনাল ট্যাক্স ম্যাক্সিমাম বছরে 2,500 টাকা অবধি হতে পারে। তারপরে এস্টেট ডিউটি, এস্টেট ডিউটি বলতে যেমন ধরুন কোনো জমি বাড়ি সম্পত্তি বা কোনো এসব কেনা বেচা হচ্ছে বা দান হচ্ছে তার উপরে ট্যাক্স নেবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। আবার এস্টেট ডিউটি বলতে যেটা ল্যান্ড মানে মানে কৃষিজ জমির উপরে এস্টেট ডিউটি, সেটা আবার রাজ্য সরকার নেবে। তারপর ধরুন ল্যান্ড বিল্ডিং, অর্থাৎ কিনা আপনার বাড়ির যে একটা কর দিতে হয় মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যেখানে আপনি থাকেন। মিনারেল রাইটস, মিনারেল রাইটস কেন্দ্র সরকার মানে পার্লামেন্ট আইন বানায়, কিন্তু ওভারঅল মিনারেল রাইটসের উপরে স্টেট গভর্নমেন্ট কিছু পয়সা পায়। তারপরে অ্যালকোহল ফর হিউম্যান কনজাম্পশন, তারপরে নার্কোটিক্স, হেম্প মানে গাঁজা, তারপরে নেশাদ্রব্য বা ওষুধ যদি রাজ্যে অ্যালাউ থাকে তাহলে তার উপরে ট্যাক্স নেওয়া। তারপরে হচ্ছে গুডস টু এ লোকাল এরিয়া, মানে একটা কোনো স্থানীয় জায়গায় দ্রব্য তৈরি করে আশেপাশে কোথাও বিক্রি হচ্ছে তো তার উপরে ট্যাক্স। তারপর টোল ট্যাক্স, অ্যানিমেলের উপরে ট্যাক্স, বোট, এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট কিন্তু আর নেই, এন্টারটেনমেন্ট এখন জিএসটির মধ্যে ঢুকে পড়েছে। তবে হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট কিন্তু এন্টারটেনমেন্ট ট্যাক্স নিতে পারে। যেমন ধরুন একটা মেলা হচ্ছে, তার উপরে একটা ট্যাক্স নেওয়া হলো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে, সেটা অ্যালাউ আছে। কিন্তু যে সিনেমা দেখা বা আদারওয়াইজ কিছু এন্টারটেনমেন্ট, হোটেলে হয়তো এন্টারটেনমেন্টের ট্যাক্সটা লাগে না, ওখানে অন্য লাগে, বা অ্যামিউজমেন্ট, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে জিএসটি হয়ে গেছে। তারপর যে স্ট্যাম্প ডিউটি, এই জিনিসগুলো। তো এইটা হচ্ছে টোটাল যে ট্যাক্সগুলো আগে ছিল। আর দেখুন কনকারেন্ট লিস্ট 101 নম্বর, এইটা আসার পর কিন্তু এই ধরনের ট্যাক্সগুলো আর নেই। আর যেটা নন ট্যাক্স ভাগ যেটা দেখতে পাচ্ছি ডান পাশে উপরের দিকে, এইটা আমরা পরের স্লাইডে দেখব। এবার সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনের প্রবলেম কি ছিল, এই ধরনের যে ট্যাক্সিং সিস্টেমটা ছিল প্রবলেমটা কি? এক হচ্ছে কাসকেডিং এফেক্ট ছিল, মানে ট্যাক্সেরও ট্যাক্স দিতে হতো হিসাবের মধ্যে, আবার ট্যাক্স ইভেশনও খুব বেশি হতো। কাসকেডিং এফেক্ট মানে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি, যেমন ধরুন কোনো জিনিসের দাম যদি 100 টাকা ছিল আর 10% ট্যাক্স, তাহলে ম্যানুফ্যাকচারার যে এক্সাইজ ডিউটি দিয়ে 110 টাকা করলো, ডিস্ট্রিবিউটরের কাছে যে আসলো সে 110 টাকার মালটার উপর 10% ট্যাক্স বসিয়ে, দেখুন 110 হচ্ছে অরিজিনাল জিনিসের দাম আর 10% ট্যাক্স দিয়ে 11 টাকা দিয়ে 121। আবার যখন ডিলারের কাছে আসলো সে আবার 121 টাকার উপর আবার 10% ট্যাক্স তাকেও দিতে হচ্ছে। এইভাবে করতে করতে দেখুন জিনিসটার দাম 133 টাকা হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা ছিল তার মানে কি, এই 100 টাকার উপরে 33 টাকা ট্যাক্স। তো এত যে কাসকেডিং এফেক্ট ছিল, এইটাকে দূর করবার জন্যই জিএসটি আনা হলো। জিএসটি হচ্ছে ডেস্টিনেশন বেসড ট্যাক্স, লিখেই দিয়েছি, মানে যে ব্যক্তিটা বা দ্রব্যটা যেখানে যাবে, ফাইনাল ইউজার যে আছে, যে কিনছে, সেই একমাত্র ট্যাক্স দেবে। এবং সেই যে ট্যাক্সটা দেবে দোকানদারকে দেবে, দোকানদার ডিলারকে দেবে, ডিলার ডিস্ট্রিবিউটারকে দেবে, ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারকে দেবে, এবং গভর্নমেন্টের কাছে যাবে। যদিও ডাইরেক্ট এইভাবে যায় না, কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটার সবাই নিজে জিএসটি দিয়েই মাল কেনে এবং তারা জিএসটি ছাড়া মাল বিক্রি করতে চায় না। আপনি যদি কোনো দোকানে আগে যেরকম ছিল বিল ওনার আপনি দিয়ে দিত, এখন আর সেটা করবে না। তার কারণ হচ্ছে ওরা জানে ওদের ট্যাক্সটা দিয়েই মালটা কিনতে হচ্ছে। পরে ওরা ট্যাক্স ক্রেডিট রিফান্ড পেয়ে যায়, যেহেতু জিএসটির উপর আলাদা চ্যাপ্টার আছে, সেটা পরে দেখা যাবে। তারপর হচ্ছে নো কাসকেডিং এফেক্ট জিএসটির জন্য ছিল, আর নো ট্যাক্স ইভেশন, মানে ট্যাক্স চুরির সংখ্যাও কমে যাবে, এরকম একটা ধারণা করা হয়েছে। তারপর স্লাইডটা দেখি আমরা। আচ্ছা, এই দেখুন সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশন যেটা রয়েছে এইখানটায় আর্টিকেল যেমন বলাই আছে, এখানে কি বলা হয়েছে, এবার জিএসটি আসার পর এই সেন্টার স্টেট রিলেশনটা কিরকম ভাবে আসলো, এর কি চেঞ্জেস হচ্ছিল, বা এখন কারেন্ট ডেটে এটার সিচুয়েশনটা কি। তো জিএসটি আসার পর এই ট্যাক্সগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এটা সমস্ত লক্ষ্মীকান্তেই আছে, আমরা জাস্ট ওটা ইংলিশটাকে বাংলায় লিখে দিচ্ছি। অপশন এ বা সেকশন এতে বলা হচ্ছে কেন্দ্র সরকার কিছু কিছু কর আছে যেটা কেন্দ্র সরকার আরোপ করেন, সংগ্রহ করেন, আচ্ছা সংগ্রহ এবং ভোগ করে রাজ্য সরকার। আর্টিকেল 268 মধ্যে বলা হয়েছে যেমন ধরুন স্ট্যাম্প ডিউটি, চেক, প্রমিসারি নোটস, শেয়ার, তারপরে হচ্ছে এই ধরুন ইমুভেবল প্রপার্টি যে ট্রানজাকশন, এই যেগুলো হয় কেন্দ্র সরকার ট্যাক্সটা আরোপ করে, সংগ্রহ আর ভোগ করে রাজ্য সরকার। তারপরে হচ্ছে আর্টিকেল 269 আন্ডারে অপশন বিটা দেখুন, কেন্দ্র সরকার কর আরোপ ও সংগ্রহ করেন, ভোগ রাজ্য সরকার করে। আচ্ছা, কেন্দ্র সরকার আরোপ করলেও যেমন ধরুন এই যে ট্যাক্সটা আছে সেকেন্ড অপশন বি এর মধ্যে যে ট্যাক্সগুলো রয়েছে, আন্তঃবাণিজ্য বা খবরের কাগজ ছাড়া, খবরের কাগজ কেনা বেচা ছাড়া বিভিন্ন রাজ্যের মধ্যে যে বাণিজ্য হয়, কেনা বেচা হয় মালপত্র, তার উপরে কেন্দ্র সরকার ট্যাক্স মানে আরোপ করে এবং সংগ্রহ করে। কেন? তার কারণ হচ্ছে কোন রাজ্য ট্যাক্সটা নেবে এইটা একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, রাজ্যের মধ্যে মনোমালিন্য হতে পারে। কেন্দ্র সরকার সংগ্রহ করছেন, তাহলে একবারই সংগ্রহ হবে এবং ট্যাক্সের টাকাটা রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখানে কেন্দ্র সরকার টাকা নেবেন না এবং এটা কনসলিডেট ফান্ডের মধ্যে ঢোকে না, মানে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনসলিডেট ফান্ড রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মধ্যে ঢোকে না, স্টেটের কনসলিডেট ফান্ডে যেতে পারে। তারপরে হচ্ছে সি জিএসটি, যেটা আর্টিকেল 269A যেটাকে দেওয়া হয়েছে,
এবার আন্তঃবাণিজ্য দ্রব্য পরিষেবা কর মানে ইন্টারস্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, কেন্দ্র সরকার আরোপ সংগ্রহ করেন এবং পরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টিত হয়। এই জিএসটি কিন্তু দেখবেন যখনই কোনো মাল কিনবেন একটা জিএসটি, মানে জিএসটি সাধারণত 4 রকমের জিএসটি হয়। এক হচ্ছে সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি মানে স্টেট জিএসটি, এক হচ্ছে আইজিএসটি, হ্যাঁ, আর একটা হচ্ছে ওই ইউটি জিএসটি মানে ইউনিয়ন টেরিটরি জিএসটি। তো যাই হোক প্রথম তিনটি খুব বেশি কার্যকরী হয়। তো যখন অন্তঃরাজ্য বাণিজ্য হয়, এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে বাণিজ্য মালপত্র যাতায়াত করছে, তখন যেটা আইজিএসটি নেওয়া হয় মানে ইন্টার ওই স্টেট জিএসটি আর কি। তো এইভাবে জিনিসগুলো হয়, কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টন হয়। এবার জিএসটির মধ্যে কি কি ট্যাক্স ঢুকে গেছে ভালো করে মনে রাখতে হবে। ট্যাক্স দু রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি জিনিস? যখনই আপনি কোনো দ্রব্য কিনছেন বা পরিষেবা কিনছেন, তার মাধ্যম সেই কেনার মধ্যেই মানে সেই দামটা যেটা ওই দ্রব্যটার বা পরিষেবাটার রয়েছে তার মধ্যেই কিন্তু ট্যাক্স ধরা থাকে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন ধরুন আপনি মোবাইলে রিচার্জ করছেন, আপনি যদি 100 টাকা রিচার্জ করেন আপনি 88 বা হয়তো 85 টাকা পাচ্ছেন। তার মানে কি ওই যে 15 টাকা কম পাচ্ছেন, তার মানে ওই 15 টাকার মধ্যে কিছু টাকা চলে যাচ্ছে ট্যাক্স হিসাবে গভর্নমেন্টের কাছে। তো এটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মানে গরিব বা বড়লোক বলে ব্যাপার না, এটা সবার থেকে নেওয়া হয়। আপনি একটা টুথপেস্ট কিনছেন, তার যে দাম লেখা থাকে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর মধ্যেই ট্যাক্স ধরা থাকে। এটা হচ্ছে ওই মানে ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্স কোনটা? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যে ট্যাক্সটা আপনি দিলেন কিন্তু তার জন্য কোনো মানে কিছু ডাইরেক্ট পেলেন না, জাস্ট ট্যাক্সটা দিয়ে দিলেন, কোনো মাল আসলো না হাতে। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আপনি মাল কিনছেন তবে গিয়ে দিচ্ছেন। যদি আমি মোবাইল রিচার্জ না করি তাহলে আমাকে দিতে হবে না, যদি আমি পেট্রোল না কিনি তাহলে আমাকে দিতে হবে না, যদি আমি গ্যাস ব্যবহার না করি, ইলেকট্রিসিটি কম ব্যবহার করি তাহলে আমাকে কম দিতে হবে। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা মোটামুটি। আর ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু অন্যের ঘাড়ে চাপানো যায় না। কিরকম? ইনডাইরেক্ট ট্যাক্স তো দেওয়া উচিত কার? ডিস্ট্রিবিউটর, ডিলারেরা। এরা কি করে? তার পরের যে জন আছে তাকে চাপিয়ে দেয় এবং আলটিমেট যে কাস্টমার ধরে, যে কাস্টমার মালটা কেনে, তার ঘাড়েই ওই ট্যাক্সটা চেপে যায় এবং ওই 3 জনের ট্যাক্সই এর মধ্যে হিসাব করে দেওয়া হয়। তো সুতরাং আর ডাইরেক্ট ট্যাক্স কিন্তু কারোর ঘাড়ে চাপানো যায় না। ডাইরেক্ট ট্যাক্স যে ব্যক্তির উপর ধার্য করা হয় তাকেই পে করতে হয়। যেমন যে লোকটাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, যার ইনকাম বছরে 1 কোটি টাকা, সে কিন্তু এই ট্যাক্সটা অন্য কারো ঘাড়ে চাপাতে পারবে না, তাকেই দিতে হবে, তার নাম দিয়ে জমা করতে হবে সরকারের কাছে। ইনডাইরেক্ট ট্যাক্সটা কারোর নামে হয় না, ব্যবসার ভলিউমের উপরে করে। তো জিএসটি 269। তারপর ডিতে বলা হচ্ছে যে করগুলি এ বি সি এর মধ্যে পড়ছে না। যেমন এ বি সি বলতে কি? স্ট্যাম্প ডিউটি, প্রমিসারি নোটস, তারপরে হচ্ছে যেমন বি অপশনের মধ্যে যে রয়েছে বা জিএসটির মধ্যে যেগুলো পড়ছে না, সেইগুলো কেন্দ্র সরকার আরোপ সংগ্রহ করে এবং রাজ্যের মধ্যে বন্টন করে দেয়। কোনো করের ওপরে সেস লাগানো হয়, যেমন ধরুন হয়তো কৃষি সেস বা হয়তো এনভায়রনমেন্টাল সেস, অর্থাৎ যেমন এই ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি যত আপনি ব্যবহার করবেন তত কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এরকম একটা ধরে নিচ্ছি। তাহলে কয়লার পোড়ানোর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, তাহলে ওই বিলের মধ্যে না ওই পরিবেশের ক্ষতির শেষটাও ধরে নেওয়া হয়। অর্থাৎ ট্যাক্স হলো 100 টাকার উপরে 10 টাকা, শেষ হবে ওই ট্যাক্সের ওপরে, টোটাল ভ্যালুর ওপরে না। ভ্যালু হচ্ছে 100 টাকা জিনিসটার দাম, তার উপরে শেষ হবে না। ভ্যালুর ওপরে 100 টাকার উপরে ট্যাক্স দেওয়া হচ্ছে 10 টাকা, 10 টাকার উপরে শেষ হবে যে যতটুকু ততটুকু। এই হচ্ছে ব্যাপার। শেষ কিন্তু ডাইরেক্ট দ্রব্যের দামের উপরে হয় না, শেষ নির্ধারিত বা লাগানো হয় হচ্ছে ট্যাক্সের টাকার উপরে, যত ট্যাক্স হবে তার উপরে শেষ। এটা আর্টিকেল 270 মেনশন করা আছে। আচ্ছা, আর এই অপশনে বলা হচ্ছে 269, 270 আর্টিকেলের মধ্যে যে সারচার্জ যেগুলো লাগানো হয়, এই ধরনের অপশনসগুলো রয়েছে। তাহলে বর্তমানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার আরোপ করছে, রাজ্য সরকারকে দিয়ে দিচ্ছে, কেন্দ্র সরকার আরোপ করে কেন্দ্র সরকার সংগ্রহ করে রাজ্য সরকারকে দিয়ে দিচ্ছে। আর জিএসটি মানে অপশন সি এর ক্ষেত্রে বলা হচ্ছে কেন্দ্র রাজ্য মানে কেন্দ্র সংগ্রহ করছেন এবং রাজ্য কেন্দ্রের মধ্যে বন্টন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জিএসটি আসার পরে বর্তমান ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মধ্যে ফিনান্সিয়াল রিলেশনস। তারপরে আমরা একটু দেখি, তারপর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ এর মধ্যে কি কি পড়ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ধরুন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস, রেলওয়ে, ব্যাংকিং, ব্রডকাস্ট মানে রেডিওর কথা বলা হচ্ছে বা টিভির কথা বলা হচ্ছে, কয়েনেজ অ্যান্ড কারেন্সি। এখান থেকে কিভাবে নন ট্যাক্স রেভিনিউ হয়? আমি অনেকের মুখে শুনেছি যে একটা 2000 টাকা নোট ছাপাতে 200, কেউ বলে 210, কেউ বলে 300 টাকা খরচ হয়। তাহলে গভর্নমেন্ট যদি 200 টাকা বা 300 টাকা খরচ করে একটা 2000 টাকা নোট বানিয়ে ফেলেন এবং সেটা জনগণকে 2000 টাকা দিয়ে চাপিয়ে দেন, তার মানে কি তার 300 টাকা খরচ করে তার 1700 টাকা লাভ, কারণ কি সে তো জনগণকে 2000 টাকা নোট হিসাবে চালিয়ে দিচ্ছে। তো সুতরাং এই গভর্নমেন্টের যে কয়েনেজ বা কারেন্সি, এর ফলে গভর্নমেন্টের এইভাবে লাভ হয়। তারপরে সিপিএসি মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, যেমন সেল, ভেল, তারপরে আইওসি, এইগুলো যারা ব্যবসা করে, এরা তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে, তার থেকে যে লাভটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা ইনকাম, এটা তো ট্যাক্স নয়।
এটা ইনকাম। যেমন পোস্টে আপনি কোনো কাউকে চিঠি পাঠাচ্ছেন, স্পিড পোস্ট পাঠাচ্ছেন, রেলওয়ে যে টিকিট কিনছেন, হ্যাঁ, ব্যাংকিংয়ের যে ট্রানজাকশন করছেন তার উপর যে ট্যাক্স লাগানো হয় আদার্স সাথে। আচ্ছা, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে ইরিগেশন, ফরেস্ট, ফিশারি, স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যদি কিছু থাকে, যেমন ওএনজিসি টাইপের যদি কিছু রাজ্যেরও সেটা অধীনে কিছু থাকে, রাজ্যের কোনো বিদ্যুৎ দপ্তর বা ইয়ে থাকে, এই সমস্ত কিছু বা আদার্স যা আছে এই। তবে হ্যাঁ, রাজ্যে উৎপাদিত বিদ্যুতের উপরে কিন্তু কে ট্যাক্স নিতে পারে, ডেফিনেটলি মানে রাজ্য সরকার নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার ট্যাক্স নিতে পারে না, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি যেটা রাজ্যের মধ্যে রয়েছে, সেটা যে কিছু হোক, সেটা বিজনেস এন্টিটি হোক বা সেটা নন বিজনেস এন্টিটি হোক, তার উপরে ট্যাক্স নিতে পারে না, এই হচ্ছে ব্যাপার। আসছি তারপরে, তো সেন্টার স্টেট রিলেশনের মধ্যে গ্র্যান্টের কথা বলা হচ্ছে, যেটা ফিনান্স কমিশনের সুপারিশ মতন দেওয়া হয়। গ্র্যান্ট কেন দেওয়া হবে? তার কারণ হচ্ছে এই যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ট্যাক্সের টাকা বন্টন হলো, সেটা কিভাবে হবে, কে কত টাকা পাবে। কেন্দ্র সরকার যে ট্যাক্স জিএসটি লাগাচ্ছে বা ইনকাম ট্যাক্স লাগিয়ে বা কর্পোরেট ট্যাক্স রাখছে, এগুলোকেও এখন ইনকাম ট্যাক্সের মতনই ভাগ করে নেওয়া হচ্ছে। এই যে রাখা হচ্ছে, এর ব্যাপারটা কি? এর ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকার কত পার্সেন্ট পাবে মোট ট্যাক্সের, সেটাই বলা হচ্ছে। যেমন কি বলে 15তম এবং কি বলে 14তম যেটা ফিনান্স কমিশন আছে, তার সুপারিশ ক্রমে বর্তমানে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকার ট্যাক্সের টাকা ভাগ করে নেন 42%, অর্থাৎ মোট ট্যাক্সের 42% রাজ্যের কাছে যায়। কিন্তু তারপরেও দেখা যায় যে রাজ্যের সেই খরচগুলো উঠছে না। একটা রাজ্য চালাতে যত খরচ দরকার হয়, যেমন ধরুন হয়তো ওই পাহাড়ি স্টেটগুলো, যেমন মেঘালয়া, তারপরে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সেখানে সেরমভাবে ব্যবসা চলে না, সেখানে শিল্প নেই পাহাড়ি এলাকায়, তাহলে সেই রাজ্যগুলো চালানোর জন্য তো এক্সট্রা খরচ লাগবে। তো দেখুন এখানে আমরা লিখেই দিয়েছি, যেসব রাজ্যের আয় কম তাদেরকে কেন্দ্র সরকার এই টাকা দেন, সেটা স্ট্যাটুটারি বা বিধিসম্মত, অর্থাৎ সংবিধানে যেটা বলা আছে সেই অনুযায়ী দিতেই হবে, এটা না বলা যাবে না। রাজ্য অনুযায়ী কেন্দ্র সরকারের টাকার পরিমাণটা কম বেশি করতে পারে। যেমন ধরুন কোনো একটা হয়তো সরকার প্রোগ্রাম নিয়ে এসছেন, হেলথ স্কিমে বলা হলো যারা নর্মাল রাজ্য তারা 25% টাকা দেবে আর কেন্দ্র সরকার 75% টাকা দেবে। কিন্তু যেগুলো পাহাড়ি রাজ্য, সেখানে বললো যে কেন্দ্র সরকার 90% ওই যোজনার টাকা দেবে আর রাজ্য সরকারকে 10% দিতে হবে। তাহলে এই যে মানে এই যে 25 আর 10 এই পার্থক্য কেন? তার কারণ সেই রাজ্যগুলোর আর্থিক আয় বা সেই রাজ্যগুলোর আর্থিক ব্যাপারটা কম এবং সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। যেমন অসমের ক্ষেত্রে SC/ST পপুলেশন উন্নতি কল্পে তাদের জন্য একটা স্পেশাল ফান্ড আছে, এই সমস্ত কিছু দেওয়া হয়। আর ডিসক্রিশনারি গ্র্যান্ট যেটা আর্টিকেল 282 আর স্ট্যাটুটারি গ্র্যান্ট 275, মনে রাখতে হবে 275, 282। নির্দিষ্ট সরকারি ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, নির্দিষ্ট সরকারি ক্ষেত্রে বলতে পাবলিক পারপাসের জন্য বা জনগণের ক্ষেত্রে বলতে আমি পাবলিক কথাটাই বোঝানোর চেষ্টা করছি, দেওয়া হয়। কেন্দ্র রাজ্য উভয়ই দিতে পারে, কেন্দ্র ইচ্ছা অনুযায়ী রাজ্যগুলোকে টাকা দেয়। এইটা কিন্তু রাজ্য বলতে পারে না যে আমাকে 275 ধারার মতন দিতেই হবে, এমনিও 275 দিতেই হবে, এরকম ব্যাপার নেই। রাজ্য অনুযায়ী কেন্দ্র সরকার নির্ধারণ করেন, কিন্তু 282-তে সেই কথাটুকু বলা যাবে না যে আমরা কেন পেলাম না। এটা হচ্ছে কেন্দ্র সরকার নিজে বিভিন্ন ক্ষেত্রে দিয়ে থাকে এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম এই সমস্ত ক্ষেত্রে লাগে। তো গ্র্যান্ট দুরকম, আর্টিকেল দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে 275 আর একটা 282। তারপরে আমরা একটু দেখে নিই পরের স্লাইড। সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনের ক্ষেত্রে যেটা ফিনান্স কমিশনের একটা সেপারেট চ্যাপ্টার আছে, যেটা আমরা আলোচনা করেছি, যেটা আর লাগবে না, অতটা ইম্পর্টেন্ট নয়, মানে সেটা ওইখানে হয়ে গেছে, এখানে আর অতটা বলার দরকার নেই। তারপর জিএসটি কাউন্সিল যেটা রয়েছে, আর্টিকেল 279A, জিএসটি কাউন্সিলে বলা হচ্ছে, যেটা 101তম সংবিধান সংশোধন এর মাধ্যমে এটা আনা হয়েছে। কেন্দ্র রাজ্য উভয়ই সদস্য আছে। কেন্দ্র এই যখন জিএসটি কাউন্সিলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়? সিদ্ধান্ত নেওয়া হয় ধরুন কোন কোন বিষয়গুলোকে জিএসটির মধ্যে নেওয়া হবে, কোনগুলোকে জিএসটির বাইরে রাখা হবে। যে ধরুন যাদের ইনকাম বছরে 10 লাখ টাকার কম, ব্যবসার লেনদেন, তাদের জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এই ধরনের যে ডিসিশনগুলো হবে, এই ডিসিশনটা কে নেবে? এই ডিসিশনটা নেবে হচ্ছে জিএসটি কাউন্সিল। এবং জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্য উভয়েরই কারা বসবে? প্রতিনিধিরা বসবে। এবার দেখুন কেন্দ্র 1/3 দিয়েছি, তার মানে কি টোটাল যে ভোটিং পাওয়ার আছে, এই ভোটিং পাওয়ারের মধ্যে কেন্দ্র সরকারের কাছে আছে হচ্ছে 1/3 ভোট আর রাজ্য সরকারের কাছে 2/3 ভোট। আর যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে 2/3 ভোটের মাধ্যমে। যদি 2/3 সদস্য সেই কোনো একটা বিষয়ে সিদ্ধান্ততে হ্যাঁ যতক্ষণ না বলবেন ততক্ষণ অবধি সেই সিদ্ধান্ত গ্রহণ হবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই কাউন্সিলটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কেন্দ্র সরকারের মনোমালিন্য বা একনায়কত্ব চলবে না, এখানে রাজ্য সরকারদের খুব বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার কেন্দ্র সরকার কোনো একটা বিষয় বললো, কিছু রাজ্য তাকে বললে সাপোর্ট করলো, 2/3 হয়ে গেল, তাহলে সেই কাজটা হবে।
হয়তো কিছু রাজ্য সেটা অস্বীকার করলেন। কেন্দ্র সরকার কোনো একটা বিষয় বললেন, তারা করতে চান, রাজ্য সরকার প্রতিনিধিরা সবাই মিলে বললো আমরা করতে চাই না, তাহলে সেটা জিএসটির মধ্যে হবে না। এটা যুগ্ম ফোরাম, 2/3 1/3 ভোট। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এই 279A এই ধারায় রাষ্ট্রপতিকে জিএসটি কাউন্সিল গঠনের ক্ষমতা প্রদান করা হয়েছে। আইন তৈরি, দ্রব্য পরিষেবা অন্তর্ভুক্তি, ছাড়, থ্রেশহোল্ড, যে একটু আগে বললাম, করের হার, প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করের আরোপ, এগুলো জিএসটি কাউন্সিলের হাতে আছে। এবং পার্লামেন্টও জিএসটি রিলেটেড আইন তখনই পাস করে যখন জিএসটি কাউন্সিল পরামর্শ দেয়। তারপরে দেখি, এবার কেন্দ্র সরকার ট্যাক্সিং পাওয়ারের ক্ষেত্রে বা ইম্পর্টেন্ট ট্যাক্সগুলো কেন্দ্র সরকার আরোপ করতে পারে। তারপরে কি যা ইচ্ছা করতে পারে? না, যে করের পরিবর্তন বা যে করগুলোকে পরিবর্তন কেন্দ্র সরকার করবেন বলে মনে করছেন, সেগুলো যদি রাজ্য সরকারের স্বার্থ বিরোধী হয়, বা মোট কথা হচ্ছে এমন ট্যাক্স তারা কমাতে শুরু করলেন, ভাবলেন কেন্দ্র সরকার যে কমাবো, বা এমন কিছু ট্যাক্স তারা বাতিল করে দিতে চাইলেন যার ফলে দেখা গেল যে ওই ট্যাক্সগুলো মোটামুটি রাজ্য সরকাররা পায় এবং তাদের একটা বেশ ভালো পরিমাণ ইনকাম হয়, যদি এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে সেই ধরনের বিল বা সেই ধরনের আইন পাস করতে গেলে রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্ব অনুমোদন দরকার, যেগুলো আমরা লিখেই দিয়েছি। যে আইনের দ্বারা রাজ্য পেতে পারে এমন ট্যাক্সের পরিবর্তন বা আরোপ, রাজ্য পায় এমন ট্যাক্সের পরিবর্তন বা আরোপ, যে ব্যাপারটা রয়েছে এগুলো আমরা একটু জুম করি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজ্য পায় এমন ট্যাক্সের পরিবর্তন বা আরোপ বলতে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সকে বলা হচ্ছে। হয়তো এগ্রিকালচার ইনকাম ট্যাক্স যেটা রাজ্য নিতে পারে, নেয় না সেটা আলাদা বিষয়। কোনো রাজ্যই এগ্রিকালচার ইনকাম ট্যাক্স নেয় বলে আমার শোনা যায়নি। তো হয়তো দেখা গেল যে কেন্দ্র সরকার বলে দিল এগ্রিকালচার ইনকাম ট্যাক্স আর নেওয়াই যাবে না, কিন্তু এই যে চেঞ্জটা কেন্দ্র সরকার করতে পারবে না, কারণ এটা থেকে রাজ্যের স্বার্থে জড়িত আছে। 3 নম্বর হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে টাকার বন্টন পরিবর্তন করে। যেমন ফিনান্স কমিশন বললো যে 42% ট্যাক্স স্টেটগুলোকে, গভর্নমেন্টকে দেওয়া হবে। কেন্দ্র সরকার এসে বললো যে না, আমরা 42 দেবো না, আমরা 20 দেবো। এই ধরনের জিনিস করতে পারবে না। করতে গেলে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন দরকার, এবং রাষ্ট্রপতি রাজ্যদের এই কাউন্সিলে অনেক কিছু ব্যাপার আছে, রাজ্যসভাতে এরকম নিয়ম। আচ্ছা, যে আইন কেন্দ্রের জন্য সারচার্জের কোনো ট্যাক্স সের ওপর আরোপ করে, মানে কেন্দ্র সরকার কোনো একটা হয়তো আইন বলে একটা সারচার্জ নেবেন, তো সেই যে সারচার্জটা নেবেন শুধু হয়তো কেন্দ্র সরকারই সেই সারচার্জটা পাবে, রাজ্য সরকার পাবে না, সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন দরকার। তো রাষ্ট্রপতির স্বার্থ সুরক্ষিত এইভাবেই হয়ে থাকে। তারপর হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের ঋণ গ্রহণ, এগুলো সব বইতে আছে, আপনি একটু পড়ে নেবেন। কেন্দ্র সরকার কনসলিডেট ফান্ডের ভরসায় বা সিকিউরিটি দিয়ে, মানে ওইটাকে কনসলিডেট ফান্ডটাকে গ্যারান্টি হিসেবে রেখে ভারতের ভেতর থেকে এবং ভারতের বাইরে থেকে ঋণ নিতে পারে। ভারতের ভেতর থেকে তো ওই যে গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করতে পারে বা অন্যান্য অনেক উপায় রয়েছে, আর বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে নিতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে পারে, যে কি না আমার তো এখানে ট্যাক্স আসবে কনসলিডেট ফান্ড, আমি সেখান থেকে শোধ দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। রাজ্য সরকার শুধুমাত্র ভারতের অভ্যন্তর থেকে ঋণ নিতে পারে বা কেন্দ্র সরকার থেকে ঋণ নিতে পারে, সেটা রাজ্যের অধীনে যে কনসলিডেটেড ফান্ড আছে তার ভরসায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার ঋণ দিতে পারেন, আর যদি রাজ্য সরকারকে আগেই কেন্দ্র সরকার ঋণ দিয়ে থাকেন এবং রাজ্য সরকার আবার ঋণ নিতে চায়, তবে সেক্ষেত্রে কেন্দ্রের অনুমোদন লাগবে, না হলে তারা ঋণ নিতে পারবে না। এই হচ্ছে ব্যাপারগুলো রয়েছে। তারপর হচ্ছে সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনের মধ্যে যেটা বলছে সম্পত্তির ওপরে ট্যাক্সের ছাড়। যেমন ধরুন কেন্দ্র সরকারের হয়তো কোনো একটা জায়গা রয়েছে যেখানে মিলিটারি ব্যবহার করছে, এয়ারফোর্স ব্যবহার করছে, তার উপরে কিন্তু সেই রাজ্যের, যে রাজ্যেই সেটা থাকুক, সেই রাজ্যের মিউনিসিপ্যালিটি কোনো রকম ট্যাক্স নিতে পারবে না। বা হয়তো কেন্দ্র সরকারের যে ওএনজিসি বা এরকম কোনো একটা সংস্থা কোনো একটা জায়গায় রয়েছে, তার উপরেও কিন্তু রাজ্য সরকার ট্যাক্স চাপাতে পারবে না। আবার রাজ্য সরকারের হয়তো কোনো একটা ব্যবসায়িক ক্ষেত্র কেন্দ্র সরকারের অধীনে রয়েছে বা দিল্লি টিগ্রাম জায়গায় রয়েছে, কোনো প্রপার্টি রয়েছে, সেটা হয়তো ব্যবসায়িক হতে পারে বা সেটা এমনি ব্যবহারের জন্য হতে পারে, কোনো নন কমার্শিয়াল হতে পারে, তাতেও কেন্দ্র সরকার ট্যাক্স নেন না। কিন্তু সংসদ চাইলে কর আরোপ করতে পারে ব্যবসায়িক ক্ষেত্রের উপরে। যেমন ধরুন রাজ্য সরকার কোনো একটা সংস্থা চালিয়ে ভালো টাকা ইনকাম করছে, এবার তার একটা মানে অফিস আছে বা তার একটা ফ্যাক্টরি আছে হয়তো দিল্লি বা ইউনিয়ন টেরিটরিতে, সেখানে কিন্তু সরকার চাইলে ট্যাক্স আরোপ করতে পারে। আর এমার্জেন্সির সময় কি আছে, এমার্জেন্সির সময় আমরা ক্লাসে পড়িয়েই দিচ্ছি, সুতরাং এটা বেশি টানা হবে না। এমার্জেন্সির সময় এই কি বলে যে 42% ট্যাক্স ডিভ্যালুয়েশন বা ট্যাক্স পেমেন্ট করা রাজ্যগুলোকে, এটা বাতিল করা হতে পারে, কমিয়ে দেওয়া হতে পারে। ফিনান্সিয়াল এমার্জেন্সির সময় তো রাষ্ট্রপতি রাজ্যগুলোকে অর্ডার দিতেই পারেন যে তারা একটু আর্থিকভাবে একটু চাপাচাপি করে কাজ চালানোর জন্য। তো এটাই ছিল পুরো ফিনান্সিয়াল রিলেশনশিপের একটা ক্লাসের মধ্যে ডিটেলস আলোচনা। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন পড়াশোনার বিষয়। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।